আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বিষ্ণুপুর রাইডের অভিজ্ঞতা। প্রথমে পৌঁছালাম আমরা জয়পুর ফরেস্ট, তারপরে ঘুরে দেখলাম ব্রিটিশ আমলের এয়ারপোর্ট, তারপরে সাক্ষী হলাম বিষ্ণুপুরের টেরাকোটার কিছু প্রাচীন মন্দিরে। পুরো গ্রুপের সবাই মিলে করেছিলাম প্রচুর এনজয়। বেরোলাম, কোন রুট দিয়ে গেলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, কোথায় কি অ্যাক্টিভিটি করলাম, সব পুরো ডিটেলসে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িকাটা যদি এখন সময় বলি তাহলে অলরেডি 4টে বেজে গেছে। আর আমরা মানে সত্যি কথা বলতে সেরকম কিছু লেট হয়নি, সবার সাথে এইমাত্র কথা হয়ে গেল যে সবাই টাইমলি চলে আসবে। আশা করি ভিডিওর শুরুতে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। রাস্তার যা যা আপডেট হবে সব তোমার সাথে আপডেট করতে করতে যাবো। দেখতেই পাচ্ছ মোটামুটি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, বাকি যারা যারা যাচ্ছে সবাই রেডি হয়ে গেছে। সবার সাথে পরিচয় করাবো, আর অবশ্যই কটা বাইক যাচ্ছি, কোন রুট দিয়ে যাচ্ছি, ওখানে কোথায় থাকছি, কি করছি, একদিনের ট্রিপে তোমাদের সবটা পুরো ভালোভাবে ঘুরে দেখাবো। এখনও যদি বলি বাইরের পরিস্থিতি এরকম একদম পুরো ডার্ক। এই যে বাইক, ভাই একদম রেডি, একদম আরাম দিয়ে। যাত্রাপথের শুরুতেই কাকা ঠাকুর প্রণাম করে আমাদের যাত্রা শুরু করালো। যদিও আমাদের টাইম দেওয়া ছিল ভোর 4টের সময়, কিন্তু যতক্ষণে আমরা বেরোলাম ততক্ষণে অলরেডি ঘড়ির কাঁটায় 4:42 হয়ে গেছে। আমাদের রাইডে ছিল 5টা বাইক এবং 10 জন ব্যক্তি। আমরা সবার সাথে দেখা করে রাইড শুরু করলাম, আর শুরু করার আগেই সবাইকে একটুখানি ব্রিফিং আর ঠাকুরের নাম নিয়ে নিলাম। তো আগে অটো স্ট্যান্ডে দাঁড়াচ্ছি, অটো স্ট্যান্ডে দাঁড়াচ্ছি। আমি সামনে চলে যাবো, ওজনে পিছনে চলে আসবো। আচ্ছা ওকে। কোনো গাড়ি ওভারটেক করলো, চাপে আসলো, কিছু করলো, মাথা গরম করার দরকার নেই, কোনো আমাদের তাতে দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, স্পিড লিমিট বলে দিন। হর হর মহাদেব। চলো। ভোর ভোর যাত্রা শুরু করার এই যে এক অনবদ্য অনুভূতি, এই অনুভূতি একমাত্র আমাদের মতো রাইডাররাই বুঝতে পারে। আমরা অধীর অপেক্ষায় অনেক দিন ধরে বসে থাকি কি কখন এরকম একটা দিন আসবে যে দিন ভোরবেলা এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। এখন আমরা উঠছি ডানকুনি ব্রিজে। আমাদের ঠিক নিচেই বাদিকে ডানকুনি স্টেশনকে ফেলে আমরা সোজা চণ্ডীতলা, মশাট, শিয়াখালা হয়ে চাপাডাঙ্গায় গিয়ে মিশবো 12 নম্বর রুটের সঙ্গে, এবং তারপরে সেই রুটটা সোজা চলে যাবে আরামবাগের উদ্দেশ্যে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের এবারের রুট প্ল্যান। আমরা যে রুট দিয়ে যাচ্ছিলাম এটা 26 নম্বর। আরও একটা রুট আছে যেটা তারকেশ্বর হয়ে যায়, দুটোই চাপাডাঙ্গায় গিয়ে মিশছে, যেটা তোমাদের আমি আগেও বলেছিলাম। এই যে রুটটা আমরা ধরেছি এটা ভোরের দিকে একটু ফাঁকা ফাঁকা থাকে, তাই জন্য আমরা এটা দিয়ে যাব এবং তারকেশ্বর হয়ে ফিরব। এই রাইডটা নিয়ে আমাদের সবার মধ্যেই এক্সাইটমেন্ট একটু বেশিই ছিল, তার কারণ এই রাইডটা এমনিতেই অনেক দিন পর আমরা রাইডে বেরিয়েছিলাম। আর তার থেকেও বড় ব্যাপার আমার বেশি স্পেশাল এই কারণে ছিল, কারণ এইবারের রাইডে আমার সাথী ছিল, আমার পার্টনার ছিল আমার মা। বুঝতেই পারছো আমার এক্সাইটমেন্ট লেভেলটা কোন জায়গায় ছিল। আমরা যত রাস্তা আগাচ্ছিলাম তত প্রকৃতি আরও সুন্দর হয়ে উঠছিল। আসলে আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হওয়াতে আমাদের সবারই একটু ভয় ছিল যে রাস্তায় বৃষ্টি না পাই, কিন্তু ঠিক আমরা আরামবাগ ঢোকার আগে আমরা বৃষ্টি পেয়েছিলাম। কিন্তু সেই বৃষ্টিটা মানে প্রবলেমের থেকে ভালো বেশি লাগছিল, তার কারণে বৃষ্টিটা একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, যেটা গায়েও অতটা লাগছিল না, কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। তুমি বুঝতেই পারছো যে এরকম ফাঁকা রাস্তা, দুদিকে ধান ক্ষেত, মাঠ, কোনো কোনো সময় বাজার আসছে, এরকম সব কিছুর মাঝখান থেকে যখন রাইড করছি, ভোরবেলার ঠান্ডা হাওয়া আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি, মানে আমাদের পুরো রাইডের শুরুর যে মুহূর্তটা ওটা একদম এক্সাইটমেন্ট লেভেল আলাদাই চলে গেছিলো। তাই জন্যে কেউ আর আমরা থামিনি, আমরা একবারে আরামবাগে গিয়ে সবাই স্টপ দিয়েছিলাম। ঘড়িতে সময় এখন 7:15, আর আমরা এই জাস্ট আরামবাগ ক্রস করে এসে একটা জায়গায় দাঁড়ালাম। এই জায়গাটায় সবাই ভেতরে গেছে, সবাই ভেতরে গিয়ে এখন চা পর্ব চলবে। আর আমাদের সব বাহন এইখানে দাঁড় করানো আছে সব লাইন দিয়ে, ঠিক আছে?
মোটামুটি এখনও পর্যন্ত রাইড খুব ভালো, মানে খুবই ভালো মতো হয়েছে। এখনও পর্যন্ত কোনো রকম কোনো প্রবলেম হয়নি। এখনও এখান থেকে জাস্ট এই দিকে যে রাস্তাটা চলে গেছে সোজা, এদিকে যে রাস্তাটা সোজা চলে গেছে, এদিকেই আমাদের গন্তব্য জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্ট এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি দেখাচ্ছে ওই 40 কিলোমিটার মতো। আর যাই ভেতরে যাই, চাটা খাবো, এরপর বেরোনোর আগে পেট্রোলটা ভরে নেবো আমার গাড়িতে, আমার বাইকে পেট্রোলটা ফিল আপ করে নেবো, ঠিক আছে? তো চলো এবার গিয়ে ভেতরে দেখি। চা দিয়ে দিয়েছে বলছে। এই চা কি শেষ হয়ে গেছে? দেখ চা খাবি পরে, আগে ফুটেজটা নিয়ে নি। হ্যাঁ, আলাদা একটা অনুভূতি। চারিদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, খালি একটু লরির ধুয়ো খেতে হবে আর একটু বালি খেতে হবে। রাস্তায় বেরোলে এইটুকুনি করতেই হবে। গেঞ্জি কালারটা চেঞ্জ হয়ে গেছে। গেঞ্জি কালার আমারও ওইখানে দাঁড়িয়ে ঝাড়তে হয়েছে, কালো সাদা হয়ে গেছিল। সাদা গেঞ্জি পরেছিল, কালো হয়ে গেছে। আর আমিও বেগুনি কালারের গেঞ্জি পরেছিলাম, ওটা কালো হয়ে গেছে ধুলোতে। এত ধুলো। দিদি কেমন চা? এখন পর্যন্ত রাইড কেমন যাচ্ছে? আর এই যে আমাদের লাস্ট মুভমেন্টে শিওর হওয়া পার্টনার, লাস্ট মুভমেন্টে শিওর করলি কালকে, আগে তো একদম স্পেশাল পার্টনার, ঠিক আছে? আমি ভাবতে পারিনি কোনোদিন যে এই পার্টনারের সাথে রাইড করতে পারবো জীবনে, তার এক্সপিরিয়েন্সটা একবার শেয়ার করি। এই বলো এখনো পর্যন্ত কেমন আসলে? যে আমাদের মানে আরেকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমার ছেলের হাতে করি এবার প্রথম, আমাদের এই ট্যুর এবার চলতেই থাকবে। মোটামুটি এখন হয়ে গেছে আমাদের এবার বেরোনোর সময়, মোটামুটি 7:20 বাজে এখন। আর খুব তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা আছে। আর এবার তেলটা ভরে নিই, বা না বললেও হবে, ভাবছি বেরিয়ে যাবো, ওখানে গিয়ে কোথাও একটা ভরে নেবো। যা গাড়িতে তেল আছে এখন চলে যাবে। আমার গাড়ি তো একদম মানে মাখন গাড়ি, তাই জন্য তেল নিয়ে কোনো অসুবিধা নেই। এই যে চলো এবার তোমাদের সঙ্গে গন্তব্যের বাকি যাত্রাপথটা শেয়ার করা যাক। আমরা ওখান থেকে চা খেয়ে সবাই ফ্রেশ হয়ে আবার নতুন উদ্যমে জয়পুর ফরেস্টের দিকে রওনা দিলাম। আমরা যখন রওনা দিলাম তারপরে আমাদের আর বৃষ্টি পেতে হয়নি, কিন্তু বৃষ্টি আমাদের জন্য ওয়েট করছিল ঠিক জায়গা মতো। আস্তে আস্তে ব্লগে শেয়ার করব, সেটা দেখতেই পাবে আমাদের সাথে কি ঘটেছিল। আসলে এরপরে রাস্তার দুপাশের চিত্রপট এতটাই সুন্দর হয়ে যায় যে আমাদের আর স্টপ দিতে হয়নি, আমরা একদম ডাইরেক্ট জয়পুর ফরেস্টে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমরা যখন জয়পুর ফরেস্ট পৌঁছাই তখন ঘড়ির কাঁটায় সময় 8:30। আমরা নিজেরাও ভাবতে পারিনি যে ফ্যামিলি নিয়ে এরকমভাবে আমরা এই টাইমের মধ্যে জয়পুর ফরেস্ট পৌঁছাতে পারবো। দেখো আসলে জয়পুর ফরেস্ট রাইডটা অনেকের কাছে কিছুই না, সামান্য একটা 100 কিলোমিটারের রাইড। হয়তো আমি যদি সিঙ্গেল যেতাম আমার কাছেও সেরকমই মনে হতো, কিন্তু যেহেতু আমরা সবাই সবার ফ্যামিলিকে নিয়ে গেছিলাম সেজন্য আমাদের দায়িত্বটা অনেকটা বেশি ছিল এবং আমরা খুব রেসপন্সিবিলিটি নিয়ে কেয়ারফুলি রাইডটা করছিলাম। অসাধারণ দৃশ্য, তাই না? একবার শুধু খেয়াল করো, দু সাইডে মাঠ, মাঝখান থেকে চওড়া রাস্তা, পরিষ্কার ঝা চকচকে, মাঝে মাঝে একটা দুটো গাড়ির দেখা। আর প্রকৃতির এই সৌন্দর্য আরও ভালো হয়ে উঠেছিল এই কারণ ওয়েদারটা ছিল মেঘলা। যদি রোদ্দুর থাকতো তাহলে হয়তো এতটা সুন্দর আমরা উপভোগ করতে পারতাম না। কিন্তু যাই হোক, রাস্তা আমাদের যাওয়ার সময় খুব ভালোই পেয়েছিলাম। আর সেই উদ্যমে মানে আমরা যেভাবে সুন্দরভাবে রাইড করে জয়পুর ফরেস্ট পৌঁছেছিলাম এই সুন্দর প্রকৃতির মাঝখানে, সে এক অনবদ্য অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করছি। তাই একবার রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এইভাবেই সুন্দর দৃশ্য উপভোগ করবে। যতই গন্তব্যের দিকে এগোচ্ছিলাম ততই যেন আমাদের প্রকৃতি আরও সুন্দর হয়ে উঠছিল। দুধারের এই উন্মুক্ত প্রান্তর, মাঝখানের এই সুন্দর রাস্তা এবং রাস্তার ধার থেকে লম্বা লম্বা গাছ, সব কিছু মিলিয়ে এক অনবদ্য সৌন্দর্য তৈরি করে উঠছিল। আর আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছিলাম।
কিন্তু আমরা সবাই গন্তব্যর থেকে এই যাত্রাপথটাকে বেশি এনজয় করছিলাম, কারণ গন্তব্য তো অবশ্যই থাকবে একটা জার্নির শেষে, কিন্তু যাত্রাপথের মাহাত্ম্য অনেক বেশি। শেষে যখন আমরা জয়পুর ফরেস্ট গিয়ে পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় সময় 8:30। প্রথমে আমরা বনলতা রিসর্টের সামনে দাঁড়িয়ে একটুখানি আলোচনা করে নিলাম যে কোথায় ব্রেকফাস্ট করব এবং তারপরে কোথায় গিয়ে লাঞ্চ করব। সেখানে দাঁড়িয়ে একটু ফটোগ্রাফিও হলো এবং তারপরে বাকি যে জার্নি সবই তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে ব্রেকফাস্ট করে নিবি? না, এই চ সামনে আরেকটুখানি গেলেই দেখবি ডান দিকে একটা পড়বে বনশ্রী রিসর্ট। এই সোজা চ, আমি যাচ্ছি, দেখবি ডান দিকে পড়বে, জঙ্গলের মধ্যে এই ডান দিকে পড়বে বনশ্রী রিসর্ট, ওইখানে খাবো, লাঞ্চ ব্রেকফাস্ট করবো। শুরু হলো জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে আমাদের রাইড। দুদিকে সাইনবোর্ড জানান দিচ্ছিল যে এখানে বন্যপ্রাণীর আগমন একটু বেশি। যদিও জয়পুর ফরেস্ট রাইড এটা আমার প্রথমবার না, এর আগেও আমি 2018 সালে এসেছিলাম। 2018 সালে এসেছিলাম, তারপর আবার এই আসলাম। 2018তে যখন এসেছিলাম ওইটা ছিল আমার জীবনের প্রথম রাইড। যদিও তখন নিজের বাইক ছিল না, বন্ধুদের সাথেই আসা, 2টো বাইক আর আমরা 3 জন এসেছিলাম। সেই স্মৃতি না ভোলার মতোই, ওই স্মৃতি কোনো দিন ভোলা যায় না। কিন্তু আমার এখন নিজের বাইক এবং তার সাথে মাকে নিয়ে রাইড, এই অনুভূতি আমি কোনো দিন ভাষায় প্রকাশ করে তোমাদের বোঝাতে পারবো না। আশা করি তোমরা বুঝতেই পারছো। আর এরপর আমরা জঙ্গলের যত গভীরের দিকে যাচ্ছিলাম তত সাইনবোর্ডের মাধ্যমে আমাদের আরও সতর্ক করে জানিয়ে দেওয়া হচ্ছিল যে এইখানে বন্যপ্রাণীর আগমন একটু বেশি। তাই জন্যে আমরা খুবই সাবধানে আমরা আমাদের রাইডটা আগাচ্ছিলাম এবং এরপরে আমাদের যত গভীর জঙ্গলের দিকে যাচ্ছিলাম তত আরও সবুজ হয়ে উঠছিল জঙ্গল, কারণ এটা বর্ষাকাল, আর বর্ষাকালে জঙ্গল প্রকৃতির উন্মুক্ত পরিবেশ এত সুন্দর লাগে যা ভাষায় প্রকাশ করা যায় না। তোমরা আশা করি এই দৃশ্য দেখে বুঝতেই পারছো তো। ভেতরে টিফিন দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখন এইখানে সবার মোটামুটি এইখানে গাড়ি ব্যাগ সব এইখানে রাখা, এখানে ওপেন, আর কেউ নেই। আমরা ভগবান ভরসায় পেলে এখন খেতে যাচ্ছি। খুব খিদে পেয়ে গেছে, এখন আর কারুর দেখার সময় নেই। আমরা এসে আছি এখন, বাইরে প্রচন্ড গরম, সত্যি গরম বিশাল। আমাদের খানে में क्या क्या है? দিয়ে দিয়েছে। यस, তুমি এখন শুরু করো নি কেন? শুরু করো। এই তো এমন ফুটবল ঠিক আছে না? বনশ্রী রিসর্ট থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোলাম আমাদের নতুন উদ্দেশ্য, নতুন গন্তব্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি ব্রিটিশ এয়ারপোর্ট। এখানে তোমাদের একটুখানি বলে রাখি, আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, কারণ এতটা বড় রাইড করে এসেছিলাম। আমাদের কাছে অবশ্যই বড়, কারণ ফ্যামিলি নিয়ে করেছিলাম, বুঝতেই পারছো। করার পরে এখানে এসে আমরা যখন রেস্ট নিলাম তখন সময়টা একটু বেশি হয়ে গেছিলো এবং আমরা এখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা সুন্দর এগিয়ে চললাম আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর এরপরে আমাদের শুরু হয়েছিল অনেক বড় একটা সুন্দর অ্যাডভেঞ্চার। তার কারণ এরপরে আমরা জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে সেই ব্রিটিশ এয়ারপোর্টটায় পৌঁছেছিলাম। এখানে শুধুমাত্র গুগল ম্যাপই ভরসা, গুগল ম্যাপে সার্চ করেই তোমরা চলে যেতে পারবে। আর তোমরা এখানে বেশি লোকজন পাবে না, মাঝে মাঝে একটা দুটো লোক পেতে পারো, সেখানে তাদের জিজ্ঞেস করে নিতে পারো। গ্রামও পড়বে কিছু, ছোট ছোট গ্রাম, সেখানেও জিজ্ঞেস করে নিতে পারো। আর আমাদের দরকার হয়নি, কারণ আমরা গুগল ম্যাপ যেই রাস্তা দেখিয়েছিল সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। সে এক অন্যরকম আলাদাই থ্রিলিং অভিজ্ঞতা। বুঝতেই পারছো, দেখতেই পারছো যে পুরো একদম জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, লাল মাটির রাস্তা, কাঁচা রাস্তা। একটা আমাদের ভাগ্য খুব ভালো যে এইখানে বৃষ্টিটা হয়নি আমরা আসার আগে। তার কারণ যদি বৃষ্টি হতো তাহলে এই রাস্তায়, যেই রাস্তা আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম, সেই রাস্তায় কিন্তু আমাদের কাছে দুর্বিষহ হয়ে উঠতো।
জঙ্গলের ভেতর দিয়ে বেশ খানিকটা পথ অতিক্রম করে, যেমনটা তোমরা দেখলে, কখনো লাল মাটি, কখনো সুড়ি পথ, আবার মাঝে মাঝে কখনো পিচের রাস্তাও পেয়েছি। অবশেষে এসে আমরা এই পৌঁছালাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তৈরি ব্রিটিশ আমলের এয়ারপোর্ট। দেখতেই পাচ্ছ চোখের সামনে উন্মুক্ত প্রান্তর, এটা একটা রানওয়ে, আর এই রানওয়ের ওপর দিয়ে আমরা বেশ খানিকটা বাইক চালিয়ে গেছিলাম। গিয়ে সেখানে কিছুক্ষণ রেস্ট করেছিলাম, সেখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অনেক কিছু হয়েছিল, খুব মজা করেছিলাম। পুরোটাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা এখনও পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটায় লাইক আর একটা সুন্দর কমেন্টস করে যাবে। কি রে তুই এটা কি খেলা দেখাচ্ছিস? হ্যাঁ, দাঁড়াতে পারবি তো? এই দাঁড়া আমি ধরছি, দাঁড়া। হ্যাঁ, ব্রেক চেপ। হ্যাঁ, ওরে সাবাস, ফাটাফাটি। সবার ছবি টবি তোলা শেষ হয়ে গেছে, এবার সবাই কি পজিশন নিয়েছে সেটা একবার দেখিয়ে দিই। ছেলেরা হাঁপিয়ে গেছে, তাই আমরা মেয়েরা ভু চালাচ্ছি। এখন মোটামুটি যারা এখন একটা গ্রুপ ছবি নেওয়া হলো, আর গ্রুপ ছবিতে আমাদের সবার এই যে আজকের পুরো টোটাল রাইডিং গ্রুপ হচ্ছে এইটা। ওরা দুজন এই বাইকটা নিয়ে এসছে, ঠিক আছে? রাইডিং এক্সপিরিয়েন্স কিন্তু আজ মারাত্মক, কোনো কথা হবে না, ঠিক আছে? গাড়ি শিখে গেছে, আমি গাড়ি শিখে গেছি। কিছুক্ষণ আগে তোমরা ভিডিও দেখলে যে কত হেলমেট আছে, আমার হেলমেটে চাপা জাস্ট 5 মিনিট আগে সিরিয়াসলি তুই কোনদিন গাড়ি চালাস না? ধরিনি, আজকে তো ধরলাম। তো বাইক স্কুটি তো জানি, মানে এক্সাইটমেন্ট এত, তাই তো? ওই ওইটা তো পারি, এটা তো পারি। প্লেন থাকলে চালিয়ে বলে না, এখানে যদি প্লেন থাকতো তো চালিয়ে নিতে পারতাম। না আমাদের বংশ পরম্পরা গাড়ি না, তাই গাড়িটা ব্যাপার না। আজকে তুই ওই যে আমার ভাগনা, এটা পুরো দেবো, অবশ্যই সবাইকেই দেখাবো, পুরো গ্রুপের পুরো মানে কাপিলেই দেখাবে, ঠিক আছে? এখানে দিদি মামুন রেডি, আমার তুমি একবার ট্রাই করবে নাকি গাড়িটা চালানো? বেরিয়ে যাবে। এবার আমার সাথে ভিডিও করবি মনে হয়। আমি এমনি এমনি ঠিক আছে। দিদিকে একবার দেখ, ট্রাই করবে নাকি গাড়ির জন্য? না মাথা খারাপ নাকি? এরপর কি তুমি চালাবে? যদি তুমি চালাও তাহলে এদিক দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ আমি চালাবো। চালাবে তো? তাহলে বাড়ি পর্যন্ত পৌঁছাবো। বৌদি একটা গাড়িতে, দি ওয়ান এন্ড অনলি। এইটা সেরা, মানে এইটা আমার কাছে একদম নেক্সট লেভেল, বলতে নেক্সট লেভেল একদম। এরকম এক্সপিরিয়েন্স হবে, এরকম একটা আমি মানে এক্সপিরিয়েন্স পাবো, আমি সত্যি বিশ্বাস করতে পারি। যে হঠাৎ করে এইখানে যে এরকম একটা জিনিস পাবো বুঝতে পারিনি, এই গরমের মধ্যে এটা খুবই দরকার ছিল। এই যে রিফ্রেশমেন্ট একটা পুরো একদম, মানে এই পুরো এইখানে এখন আর হাতি নেই, জঙ্গল হাতি নেই, লেবু দিও তো কোন দিকে চলে গেছে? এই যে বাগাল, হাতির বাগাল ছেড়ে দিয়েছে না এখন। হ্যাঁ, এখন হাতি পায়। এখন আমরা দেখো, আমরা খবর দাও, এর মধ্যে দিয়ে দেবে। হেভি হেভি, মানে সত্যি। ও কিসের হাসাহাসি, কিসের? ওর দিদি যতবার জল দিচ্ছে হঠাৎ করে টেনে দিচ্ছে পাইপ দিয়ে, আবার বলছে বাবা একটু জল দেন। পুরো পোজ দিচ্ছে, একটু জল দাও। কি গো সবাইকে জল দিলে ঢাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, জলটা কি বলতো, এই যে এইখানে এই যে সময়টা কাটাচ্ছি, এই সময়টাই মনে থাকবে, পরবর্তীকালে এই সময়টাই মনে থাকবে। আমি একটা মোটিভেশন স্পিচ দেবো ভাবলাম, এটাই মোটিভেশন। দুইটা কেস করে গেছি ফাঁকা জায়গা, টাইম কাটা দিয়ে আমরা কষ্ট করে এসেছি, এইটাই মনে থাকবে। কিন্তু একদিকে ভালো, এই যে ওয়েদারটা, মানে তো রোদ্দুরটা নাই, প্লাস পয়েন্ট, রোদ্দুরটা নাই, এইটাই যদি আমাদের হেভি সাথ দিয়ে দিয়েছে। এটা যদি রোদ্দুর থাকতো, এইটা মনে থাকতো, রোদ্দুর থাকতো, এও মনে থাকতো, থাকতোই না এতক্ষণ কেউ এখানে। তাহলে চলো এবার এখান থেকে বেরোই, এবার বিষ্ণুপুরের কিছু মন্দির আছে সেগুলো দেখবো, দেখে এবার বেরোতে হবে। জাস্ট সবে রাজমঞ্চ পৌঁছেছি, আর বৃষ্টি অলরেডি চালু। উঠছি, বৃষ্টি শুরু, এই দেখো সিঁড়িতে
বৃষ্টি পড়ছে। কি টাইমিং বলো আমাদের, এই টাইমিংটা কেমন? বৃষ্টি সবে রাজমঞ্চ আসলাম, বৃষ্টি রাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি স্থাপনা করেছিলেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণের বিগ্রহ জনসাধারণের জন্য এখানে আনা হতো। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাস উৎসব পালন করা হতো, যদিও বর্তমানে এখানে এখন রাস উৎসব পালন করা হয় না এবং এখন এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। অসাধারণ এই জায়গাটি অনবদ্য। ইনফরমেশনটা একটু দিয়ে দিই। এখানে টিকিট আছে, টিকিট প্রাইস হচ্ছে যদি অনলাইনে কাটতে যাও 20 টাকা, আর যদি অফলাইন কাটো এদের এখান থেকে তাহলে 25 টাকা। গাইড আছে, গাইডের সাথে আমরা এখনো পর্যন্ত কত কী নেবে না নেবে জিজ্ঞেস করিনি, তবে একটা অ্যাপ্রক্সিমেটলি শুনলাম যে 300-350 টাকা নেয়। তোমরা চাইলে গাইড করতে পারো, আর না হলে এখানে এমনিও ঘুরে দেখতে পারো। সবে বৃষ্টিটা কমলো আর আমরা তাই জন্য বেরোচ্ছি এখান থেকে, মানে এই যে রাসমঞ্চ থেকে বেরোচ্ছি। তো হয়েছে, ছবি তোলা হয়েছে। হ্যাঁ চলো এবার পরের এবার নেক্সট ডেস্টিনেশন। আমি 2:20 বাজে, এখন আমরা লাঞ্চ করাইনি আমাদের কাউকে, বাবুসোনা শুধু টিফিন খাইয়ে ঘোরাচ্ছে। ঘুরতে আসলে আগেই খাওয়াটা বড় জিনিস, আগে তো ঘুরতে হবে ভালো করে। লাঞ্চ দিয়ে কি আছে, লাঞ্চ তো প্রতিদিনই হয়, প্রতিদিন ঘোরা যায়। সত্যি প্রচুর জোর পেয়েছে রে। তাহলে কি করি বল, এইখানে খেয়ে নিবি না এখন যাবি আবার ওইদিকে? বাড়ি যাবো কোন করে। এই না না, ওর হয়ে গেছে, ওর ঘোরা হয়ে গেছে। ওর এনার্জি শেষ। ওই মন্দিরটা থেকে বেরিয়ে এসে এখন আমরা শ্যামরায় মন্দিরে এসেছি। এই মন্দিরটা ওই আমরা যে রাসমঞ্চ ছিলাম, রাসমঞ্চ থেকে বেশিক্ষণের না, একদম খুব কাছাকাছি। মানে প্রত্যেকটা মন্দিরের গাইড করা আছে যে এটা এই মন্দির, বা লোকালদের জিজ্ঞাসা করলেও হয়ে যায়। একদম এই চত্বরের মধ্যেই কয়েকটা মন্দির আছে। শ্যামরায় মন্দির ভিজিট করলাম, শ্যামরায় মন্দিরটা ভিজিট করে এবার আরও কিছু মন্দির আছে, এবার ওগুলো ভিজিট করবো। ভিজিট করার পরে এখান থেকে বেরোবো। শ্যামরায় মন্দিরটা তোমরা দেখে নাও। আর এই মন্দিরে একটা ব্যাপার হচ্ছে, এই মন্দিরটা যেমন আমরা রাসমঞ্চের ভেতরে গেছিলাম, ভেতরে গিয়ে দাঁড়াতে পেরেছিলাম, এখানে সামনে মন্দিরে ব্যারিকেড করা আছে। তো সেইটা ব্যারিকেডের পার করে মন্দিরের ভেতরে যাওয়া যাবে না। তো আপাতত এইটাই আপডেট। এবং ব্যাপার হচ্ছে যে বৃষ্টি এত হচ্ছে এখানে, বৃষ্টির জন্য তো ওইখানে দেখতেই পারলে যে আমরা ফেসে গেলাম। কিন্তু এখন এই মন্দির থেকেও আমরা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি বেরিয়ে আর বাকি মন্দিরগুলো দেখে আবার জয়পুর ফরেস্টে গিয়ে বনলতা রিসর্টে লাঞ্চ করব। এখানে যতক্ষণ সময় কাটানোর মোটামুটি আমাদের হয়ে গেছে সবার ঘোরা। এবার বেরোবো, বেরিয়ে আরও 2-3টে মন্দির আছে, সেটাও তোমাদের দেখাবো। দেখি এবার জয়পুর ফরেস্টের দিকে বেরোবো। ওই মন্দিরটার থেকে বেরিয়ে এসে এখন আমরা জোরবাংলা মন্দিরে এসেছি। জোরবাংলা মন্দিরের ঠিক অপোজিটে একটা মন্দির আছে, ঠিক এই দিকটাতেই আছে। সত্যি কথা বলতে আমি মা দুজনে কেউই গাড়ি দিয়ে নামিনি, কি মা একই রকম মন্দির, তাই বাইরে থেকে এখান থেকেই দেখে নিচ্ছি। জাস্ট এই দুটো জোড়া মন্দির, এগুলো সব এই যে কটা মন্দির দেখলাম সে কটা একই, মানে খুব কাছাকাছির মধ্যেই মন্দিরগুলো। লোকাল লোকদের জিজ্ঞাসা করলে ওরাও হেল্প করে দেবে, ওরাও বলে দেবে। বাকি জায়গা খুব সুন্দর, মানে একদিনে ঘুরে যাওয়ার মতো ভালো জায়গা। আমাদের বাকি টিম আরও আসছে, মন্দির ওরা একটুখানি দেখবে, দেখে এখান থেকে বেরোবো, গিয়ে বনলতা রিসর্টে যেমন বললাম ওখানে লাঞ্চ করবো। আপাতত এটাই প্ল্যান আছে, করার পরে ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো। এই যে জোরবাংলা মন্দিরের ঠিক পাশেই এই মন্দিরটা, জাস্ট আমার পেছনে এখানে জোরবাংলা মন্দির, আর এখান থেকেই জাস্ট এইটা। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে বৃষ্টি আমাদের জন্য ওয়েট করছে ঠিক জায়গা মতো। ঠিক আমরা যখন জয়পুর ফরেস্টের মাঝখানে, মানে যখন মন্দির দেখে ফিরছি, সেই সময় বৃষ্টি নামলো একদম ঝমঝমিয়ে।
আর আমরা সবাই একদম জয়পুর ফরেস্টের মাঝখানে, কোথাও দাঁড়ানোর শেড নেই, যেখানে দাঁড়িয়ে রেনকোটটা পরবো সেইটুকু টাইমের মধ্যে প্রচণ্ড বৃষ্টিতে আমরা সম্পূর্ণ ভিজে গেলাম। এবং তারপর থেকে যে বৃষ্টি শুরু হলো সেই বৃষ্টি পুরো চলেছিল আমাদের বাড়ি পর্যন্ত, তাই মাঝে মাঝে ভিডিও করার সুযোগ পেয়েছি। সময় এখন 3:50, সবে এসে বনলতা রিসর্টে ঢুকলাম। আর সিরিয়াসলি সারাদিনের যা আনন্দ সব একটা জায়গায় এসে এমন হলো সে আর কী বলবো। সবার বিষ্ণুপুর থেকে বেরিয়ে আমরা এখানে আসছি, আস্তে আস্তে একদম পুরো জঙ্গলের মধ্যে, জঙ্গলের মাঝখানে এমন বৃষ্টি নামলো সবাই দাঁড়িয়ে কাক ভেজা ভিজলাম। সবার এক্সপিরিয়েন্সটা কেমন হলো কিছুক্ষণ আগে? সিরিয়াসলি এত খিদে পেয়েছে, খাওয়ার অর্ডার দিলাম, ঠিক আছে, কোনো তামঝাম না, কোনো রকম হেডেক না, বিরিয়ানি, কোনো অত ভাবনা চিন্তার দরকারই নেই, বিরিয়ানি, ডাইরেক্ট বিরিয়ানি। আমি এখনও পর্যন্ত পুরো জুতো থেকে শুরু করে আমার পুরোটা ভেজা, পুরো ভেজা। যাই হোক, কিছু বলার নেই, যখন হয়ে গেছে, এখন বলতে হবে যে এক্সপিরিয়েন্সটা মারাত্মক ছিল, এক্সপিরিয়েন্স নেই, এখন বাকি রাস্তা যেতে হবে। আপাতত এখন সময় মোটামুটি 4টে বাজতে যায়, আমরা বাইক টাইক পার্ক করে দিয়েছি, দিয়ে এখন এসে মোটামুটি সবাই এখানে এরকমভাবে ছড়িয়ে গেছে। কেমন টেস্ট? ভালো করেছে? ঠিক আছে, মায়ের ওপিনিয়নে বলছে টেস্ট করে খুব ভালো। এবার আমি শুরু করি। মোটামুটি সবার খাওয়া দাওয়া এখন কমপ্লিট। বৃষ্টি এখনও অনবরত পড়েই যাচ্ছে এইদিকে, কিন্তু আমাদের বেরোতেই হবে, কারণ এখন অলরেডি 4:30, 4:20 হয়ে গেছে। এখন যদি মোটামুটি 4:30-এর মধ্যে না বেরোতে পারি, আর রাস্তার যা অবস্থা, নাইট রাইডের রিস্ক নেওয়া যাবে না, তাই চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি বেরোনো। যেরকম বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে ভিডিও আর করতে পারবো। তো চুলি এই রিসর্টটা একদম জয়পুর ফরেস্ট ঢোকার মুখে বাদিকে পড়ে, ফরেস্টটা শুরু হচ্ছে তার বাদিকে। অনেক বড় রিসর্ট, এখানে থাকার ব্যবস্থা, সব রকম ব্যবস্থা আছে, অনেক বড় রিসর্ট। অনলাইন সার্চ করলে পেয়েই যায়। আর বিরিয়ানিটা মোটাও খুব ভালো ছিল, বিরিয়ানি যারা আমি খেলাম সত্যি খুব ভালো ছিল, যেমন কোয়ান্টিটি তেমন কোয়ালিটি খুব ভালো ছিল। তাহলে এখান থেকে আপাতত বেরোই, যদি রাস্তায় সময় পাই তো আপডেট দিতে পারবো, নাহলে। তোমাদের এই জায়গার চা এমন ভালো লেগেছে, যাওয়ার সময় আবার এই জায়গাতেই দাঁড়িয়েছো, তাই তো? এই জায়গার চাটা শরীরের মতন যে শক্তিটা দিচ্ছে এই গরম, এই চাটা, তাই তো? মহিষের দুধের চা, মহিষের দুধের চা। যাই হোক, আমরা আসার সময় এত বৃষ্টি পেয়েছি পুরো রাস্তায়। এখন সবে আরামবাগ এখনো ঢুকিনি, আর আরামবাগ ঢুকতে সামনেই প্রায়, এখনো ধরে নাও বাড়ি 70 কিলোমিটার তো বাকি আছে এখন। হ্যাঁ 70-এর ও তুমি জানতে না এটা 70 কিলোমিটার বাকি আছে? যাই হোক, বাড়ি এখনো 70 কিলোমিটার বাকি আছে। এখানে চা এসে গেছে। ও তো ঠিক আছে, চলো এখন চাটা খাই, খেয়ে দিয়ে তারপর দেখি আবার। চাটা এত ভালো লাগছে, আমার চা খাচ্ছি। আমাকে বেজিত করতে যে নিতে যাও ক্যামেরা নে চাই কি চুস্কি। চাটা খেয়ে এবার বেরোনোর শুরু করা যাক, কারণ এখনো অনেকটা পথ বাকি আছে। আবার যেখানে দাঁড়াবো সেখানে আপডেট দেবো, তার কারণ হচ্ছে রাস্তায় ব্লগটা করতে দে। তার তুই বুঝতে পেরেছিস তুই কাদের সঙ্গে এসেছিস? তোর ব্লগ না হবে না, শান্তি তো হবেই না, ছেড়ে দিই। না, তো তুই বাকি যদি আবার এর মধ্যে করতে পারিস তবে বুঝবো তুই একজন ব্লগার। এমনি আমার চ্যানেলে 1 বছরের কোনো ভিডিও আপলোড হয়নি, লাস্ট 1 বছর। একজন ব্লগ করতে আর সম্ভব না, এইসব ক্যামেরা হতেই থাকবে, এইসব ইগনোর করো গাইজ, ইগনোর করে আমার কথাটা ফোকাস করো। এবার দেখা যাক, আর যদি কোথাও দাঁড়াই তো করবো, ভিডিও করবো যদি পসিবল হয়, তার কারণ বৃষ্টি কখন নামছে না নামছে কিছুই বোঝা যাচ্ছে না। তো চলো, 10টা আর টোটাল কিলোমিটার হয়েছে 269.5, 270 ধরতে পারি, 270। সব সুন্দরভাবে কমপ্লিট করলাম আজ, তাই তো? চলো একদম। তাহলে
কথাটা কি বলতো 270 কিলোমিটারটা কোন পরিস্থিতিতে কমপ্লিট করেছি, এত বৃষ্টি এত ইসে, ওর মধ্যে আমাদের মেন দেরিটা ওইখানে হয়ে গেছে। ঠিক আছে, বাই বাই। আবার আবার নেক্সট প্ল্যান হবে খুব তাড়াতাড়ি। নেক্সট প্ল্যানের জন্য সবাই রেডি? দিদি বাই বাই। মা হলো তাহলে, হ্যাঁ চলো বাই বাই সবাইকে, টাটা টাটা। চলো তাহলে এখানেই হলো এন্ড, আবার কোনো একটা ভিডিও তো পরে দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।